পোষা বিড়াল আমাদের অনেকেরই তো জীবনের একটা অংশ, তাই না? এই বেশ আদুরে আবার খানিকটা রহস্যময় সঙ্গীরা আমাদের যেমন আনন্দ দেয়, তেমনি মাঝে মাঝে ওদের কিছু আচরণ আমাদের বেশ ভাবিয়ে তোলে। একদম ঠিক। আজ আমরা তেমনই কিছু সাধারণ কিন্তু বেশ গুরুত্বপূর্ণ আচরণগত সমস্যা নিয়ে কথা বলবো, মানে যা অনেক বিড়াল মালিককেই হয়তো একটু চিন্তায় ফেলে দেয়। হ্যাঁ, আমরা পশু চিকিৎসকরা তো প্রায় প্রতিদিনই এমন মালিকদের সাথে কথা বলি যারা তাদের বিড়ালের হঠাৎ করে বদলে যাওয়া আচরণ নিয়ে বেশ উদ্বিগ্ন থাকেন। ঠিক। হয়তো বিড়ালটা আগে ঠিকঠাক লিটার বক্স ব্যবহার করত, এখন হঠাৎ অন্য কোথাও, অথবা ধরুন আগের চেয়ে বেশি খিটখিটে হয়ে উঠছে, আগ্রাসী ভাব দেখাচ্ছে, বা হয়তো সারাক্ষণ কেমন যেন ভয় ভয় থাকছে। তো আজকের আলোচনার উদ্দেশ্য হলো এই আচরণগুলোর পেছনে কি কারণ থাকতে পারে সেগুলো একটু সহজভাবে বোঝা আর কিছু বাস্তবসম্মত সমাধানের পথও খুঁজে বের করা। আর এই আলোচনাটা তো পুরোটাই পশু চিকিৎসকদের লেখা গাইড বই, আচরণ বিজ্ঞানীদের গবেষণা আর আপনাদের নিজেদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে, তাই তো? হ্যাঁ, একদম তাই। বিভিন্ন সোর্স থেকেই তথ্যগুলো নেওয়া। আচ্ছা, তাহলে আমাদের মূল ফোকাসটা কি কি বিষয়ের উপর থাকছে আজ? আমরা মূলত কথা বলবো বিড়ালের মানসিক চাপ বা স্ট্রেস নিয়ে। কেন হয়, কিভাবে বুঝবেন, আর কমানোর উপায় কি। আচ্ছা। তারপর ধরুন বিভিন্ন ধরনের আগ্রাসী আচরণ, সেগুলোর পেছনের কারণ আর প্রতিকার। আর অবশ্যই খুব কমন একটা সমস্যা, ঘরের নির্দিষ্ট জায়গার বাইরে লিটার বক্সের বাইরে মলমূত্র ত্যাগ করা। ওহ, এটা তো বিশাল সমস্যা অনেকের জন্য। হ্যাঁ, আর এই সব কিছুর সাথেই কিন্তু জড়িয়ে আছে একটা ক্যাট ফ্রেন্ডলি বা বিড়াল বান্ধব পরিবেশ তৈরির গুরুত্ব, সেটাও আমরা আলোচনা করব। চমৎকার। তাহলে চলুন শুরু করা যাক মানসিক চাপ বা স্ট্রেস দিয়ে। আপনি বলছিলেন যে এটা অনেক সমস্যার মূলে থাকতে পারে। হ্যাঁ, ঠিক তাই। বিড়ালের অনেক আচরণগত সমস্যার পেছনেই কিন্তু এই স্ট্রেস একটা বড় কারণ, অথচ মালিকরা অনেক সময় বুঝতেই পারেন না যে তাদের আদরের বিড়ালটা ভেতরে ভেতরে কতটা চাপে আছে। আর চাপের কারণগুলো তো খুব সাধারণ হতে পারে, যা আমরা হয়তো তেমন গুরুত্বই দিই না। একদম। আমরা হয়তো ভাবছি সামান্য ব্যাপার, কিন্তু বিড়ালের কাছে সেটা বড় হতে পারে। যেমন ধরুন আপনি বাসায় নতুন কোনো ফার্নিচার আনলেন বা ঘরের জিনিসপত্র একটু এদিক ওদিক করলেন। হ্যাঁ, এটাও তো ওদের চেনা পরিবেশে একটা বদল আনে। ঠিক, ওদের রুটিনে বাধা দেয়। নতুন বাসায় যাওয়া তো একটা বিরাট পরিবর্তন বটেই, আবার ধরুন একটা ছোট ফ্ল্যাটে হয়তো একাধিক বিড়াল থাকছে, জায়গা কম। হ্যাঁ, জায়গা কম, বা তাদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। যেমন প্রত্যেকের জন্য আলাদা খাবার বা জলের পাত্র নেই, একটাই লিটার বক্স সবাই ব্যবহার করছে, বা হয়তো নিরিবিলিতে বিশ্রাম নেওয়ার মতো যথেষ্ট লুকানোর জায়গা নেই। এই যে সীমিত সম্পদ, এটাও কিন্তু তাদের মধ্যে একটা চাপা টেনশন তৈরি করে। বিড়ালরা তো আসলে নিজেদের পরিবেশের উপর একটা নিয়ন্ত্রণ রাখতে ভালোবাসে, তাই না? কখন খাবে, ঘুমাবে, কোথায় খেলবে, এই রুটিনটা। একদম, এই রুটিনটা তাদের খুব প্রিয়। যখন এই রুটিনে কোনো অনিশ্চয়তা আসে বা ধরুন তাদের পছন্দের সুযোগ কমে যায়, সেটাও তাদের স্ট্রেসের কারণ হয়। আচ্ছা, আর কি কি কারণ হতে পারে? অনেক কিছুই। যেমন ধরুন বাইরের কোনো তেজ গন্ধ, পারফিউম, এয়ার ফ্রেশনার, বা ধরুন ঘরে নতুন অতিথি এলেন বা নতুন কোনো পোষা প্রাণী, তাদের শরীরের যে অচেনা গন্ধ। ও হ্যাঁ, গন্ধ তো ওদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক, এটাও বিড়ালকে অস্বস্তিতে ফেলতে পারে। আবার ধরুন খুব উচ্চ শব্দ, কলিং বেলের আওয়াজ, মিক্সার গ্রাইন্ডার বা রাস্তায় কনস্ট্রাকশনের কাজ, এগুলো তাদের জন্য বেশ ভয়ের হতে পারে। আর অন্য প্রাণীর উপস্থিতি, ধরুন জানালা দিয়ে বাইরের কুকুর বা অন্য বিড়াল দেখলে। অবশ্যই, অন্য প্রাণীর শুধু দেখা নয়, তাদের গন্ধ পাওয়া বা শব্দ শোনাও কিন্তু চাপের কারণ হতে পারে, বিশেষ করে যদি সেই প্রাণীটা শিকারী হয়, কুকুর বা শিকারযোগ্য, যেমন পাখি বা ইঁদুর। এছাড়াও অনেক বিড়াল আছে যারা অপরিচিত মানুষের স্পর্শ বা হ্যান্ডলিং একদম পছন্দ করে না। আবার তাদের ব্যক্তিগত গোপনীয়তাও খুব দরকার। লিটার বক্সে বা ঘুমানোর সময় যদি নিরিবিলি পরিবেশ না পায়, তখনও তারা চাপ অনুভব করে। আর পশু চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া, উফ, ওই ক্যাট ক্যারিয়ার দেখলেই তো অনেক বিড়াল হাওয়া। হ্যাঁ, ক্যাট ক্যারিয়ার আর ভেট ক্লিনিকে যাওয়াটা, এটা অনেক বিড়ালের জন্যই একটা বিরাট আতঙ্কের বিষয়। তাহলে এত যে কারণের কথা বললেন, এগুলোর ফলে যে বিড়ালের মধ্যে চাপ তৈরি হচ্ছে, মালিকরা সেটা বুঝবেন কি করে? লক্ষণগুলো কি কি? এটা জানাটা খুব দরকারি, কারণ অনেক সময় লক্ষণগুলো কিন্তু খুব সূক্ষ্ম হতে পারে। হ্যাঁ, সেটাই। লক্ষণগুলো বেশ কয়েক ধরনের হতে পারে। একটা খুব সাধারণ লক্ষণ হলো স্বাভাবিকের চেয়ে বেশি লুকিয়ে থাকা,
বিড়ালটা হয়তো খাটের নিচে বা আলমারির ভেতরে এমন জায়গায় সেধিয়ে থাকছে যেখানে তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। বা উল্টোটাও তো হতে পারে, মানে বেশি অস্থির হয়ে ঘোরাঘুরি করা। হ্যাঁ, উল্টোটাও হতে পারে। কেউ কেউ হয়তো আগে চুপচাপ ছিল, কিন্তু এখন বেশি অস্থির হয়ে ঘুরছে, থিতু হতে পারছে না। আবার ধরুন নিজেকে অতিরিক্ত চাটা বা পরিষ্কার করা। হ্যাঁ হ্যাঁ, ওই যে এক জায়গায় চাটতে চাটতে লোম তুলে ফেলে। একদম, ওটাকে আমরা বলি সাইকোজেনিক অ্যালোপেশিয়া। এটা কিন্তু আসলে ত্বকের রোগ নয়, এটা মানসিক চাপের কারণে হওয়া একটা বাতিগ্রস্ত আচরণ। ও আচ্ছা। এছাড়াও খাবারে অরুচি বা খাওয়ার অভ্যাসে পরিবর্তন আসা, লিটার বক্স ব্যবহার না করে ঘরের অন্য জায়গায় মানে যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করা, এটাও কিন্তু মানসিক চাপের একটা খুব খুব গুরুত্বপূর্ণ উপসর্গ হতে পারে। এটা নিয়ে আমরা পরে বিস্তারিত বলবো। আর আচরণের পরিবর্তন, যেমন কেউ চুপচাপ হয়ে গেল বা উল্টোটা বেশি ডাকাডাকি শুরু করলো। হ্যাঁ, দুটোই হতে পারে। কেউ হয়তো একেবারে চুপ মেরে যায়, কথাও বলে না। আবার কেউ হয়তো সারাক্ষণ ম্যাও ম্যাও করে ডাকছে, যা সে আগে করতো না। এমনকি ধরুন আগে খুব শান্ত স্বভাবের বিড়াল ছিল, চাপের মধ্যে থাকলে সেও হঠাৎ হিস হিস করতে পারে বা থাবা মারতে পারে। এই যে ক্যাট ক্যারিয়ারের ভয়ের কথা বললেন, এটা কমানোর কি কোনো ভালো উপায় আছে? এটা তো প্রায় সব মালিকেরই একটা বিরাট মাথা ব্যথা। হ্যাঁ, আছে। আর উপায়টা বেশ মজার, কিন্তু খুব কার্যকর। দেখুন, ক্যারিয়ারটাকে শুধু বেড়াতে যাওয়ার সময় বের না করে ওটাকে ঘরের একটা পার্মানেন্ট অংশ বানিয়ে ফেলুন। মানে সবসময় চোখের সামনে থাকবে? হ্যাঁ, ঘরের কোণে এমনভাবে রেখে দিন যেন বিড়াল সেটাকে সব সময় দেখতে পায়, চাইলে যেন ওর ভেতরে গিয়ে বিশ্রামও নিতে পারে। ভয়টাকে পরিচিতিতে বদলে দিতে হবে আর কি। বাহ, দারুণ আইডিয়া তো। ক্যারিয়ারের ভেতরে একটা নরম তোয়ালে বা ওর প্রিয় কম্বল পেতে দিন। মাঝে মাঝে ওর ভেতরে ওর প্রিয় খাবার বা খেলনা রেখে দিন। এতে ক্যারিয়ারের সাথে ওর একটা ভালো লাগা সম্পর্ক তৈরি হবে, মানে পজিটিভ অ্যাসোসিয়েশন। ছোটবেলা থেকে করা গেলে তো সবচেয়ে ভালো। অবশ্যই, তবে বড় বিড়ালের ক্ষেত্রেও ধৈর্য ধরে চেষ্টা করলে উপকার পাওয়া যায়। আরেকটা জিনিস করা যেতে পারে হয়তো, বিড়ালটা যে কম্বল বা তোয়ালেতে ঘুমাতে ভালোবাসে সেটা ভ্রমণের আগে ক্যারিয়ারে পেতে দেওয়া, পরিচিত গন্ধ পেলে একটু আংশিন পাবে। চমৎকার আইডিয়া, একদম। পরিচিত গন্ধ ওদের খুব স্বস্তি দেয়। আচ্ছা, আর পশু চিকিৎসকের ক্লিনিকে বা ধরুন কোথাও বেড়াতে গেলে বোর্ডিংয়ে রাখার সময় সেখানকার চাপ কমানোর জন্য কি করা যায়? ক্লিনিকের পরিবেশটাই তো ওদের জন্য একটা ভয়ের জায়গা। ঠিক, অচেনা গন্ধ, অচেনা মানুষ, অন্য পশুর আওয়াজ সব মিলিয়ে বেশ চাপের। তাই চেষ্টা করতে হবে যতটা সম্ভব ওদের পরিচিত পরিবেশের ছোঁয়া সেখানে রাখা যায়। যেমন বিড়ালের নিজের ব্যবহৃত বিছানা বা প্রিয় খেলনার সাথে নিয়ে যাওয়া। গন্ধের ধারাবাহিকতাটাও জরুরি বললেন। খুব জরুরি। আমরা অনেক সময় ডাবল বেডিং সিস্টেমের কথা বলি, মানে দুটো একই রকম বিছানা ব্যবহার করা। একটা ক্লিনিকে বা বোর্ডিংয়ে থাকবে, আরেকটা বাড়িতে। যখন বিড়াল বাড়ি ফিরবে তখন ক্লিনিকেরটা ধুয়ে বাড়িতে রাখা হবে, আর বাড়িটা আবার পরের বার ব্যবহারের জন্য প্রস্তুত থাকবে। এতে সবসময় একটা বিছানায় ওর নিজের পরিচিত গন্ধটা লেগে থাকে। আর ক্লিনিকের ভেতরের পরিবেশটা, কর্মীদেরও তো কিছু করার আছে। হ্যাঁ, অবশ্যই। ক্লিনিকের কর্মীদেরও কিছু দায়িত্ব আছে, যেমন পরীক্ষার টেবিল বা স্টেথোস্কোপ, এগুলো প্রতিটা বিড়াল দেখার পর ভালোভাবে জীবাণুমুক্ত করা উচিত, যাতে আগের বিড়ালের গন্ধ বা ভয়ের ফেরোমন লেগে না থাকে। আর খুব তীব্র গন্ধযুক্ত ক্লিনার ব্যবহার না করাই ভালো। পরিবেশটা শান্ত রাখাও দরকার নিশ্চয়ই। একদম, যথাসম্ভব শান্ত রাখা দরকার। যেমন অপেক্ষার জায়গায় যদি সম্ভব হয় কুকুর আর বিড়ালদের আলাদা বসার ব্যবস্থা করা, খুব বেশি কোলাহল বা উজ্জ্বল আলো এড়িয়ে যাওয়া। এখন তো অনেক ক্যাট ফ্রেন্ডলি প্র্যাকটিস হচ্ছে, তাই না? যেখানে বিড়ালদের জন্য আলাদা ওয়েটিং রুম বা ধরুন উঁচু জায়গায় বা লুকানো কোনো জায়গায় বসার ব্যবস্থা থাকে। হ্যাঁ, এগুলো খুব সাহায্য করে, কারণ বিড়ালরা উঁচু জায়গায় বা আড়ালে থাকলে নিজেদের বেশি সুরক্ষিত মনে করে। আর হ্যান্ডলিংয়ের ক্ষেত্রেও খুব সতর্ক থাকতে হবে। কিভাবে? আলতোভাবে ধরতে হবে, যতটা সম্ভব কম সময়ের জন্য। দরকার হলে নরম তোয়ালে দিয়ে আলতো করে পেঁচিয়ে নেওয়া যেতে পারে। আমরা এটাকে মজা করে বাড়িতো টেকনিক বলি। বিড়ালের সাথে সরাসরি চোখে চোখ রেখে কথা না বলে পাশ থেকে আলতো করে কথা বলতে বলতে কাছে যাওয়া ভালো। অনেক ক্লিনিক এখন সিনথেটিক ফেরোমন স্প্রে, যেমন ফেলিওয়ে, ব্যবহার করে। এটা বাতাসে একটা পরিচিত আর স্বস্তিদায়ক গন্ধ ছড়িয়ে দেয়, যা চাপ কমাতে সাহায্য করে। আচ্ছা, ছোটবেলায় কোনো কারণ ছাড়াই শুধু ক্লিনিকে একটু ঘুরিয়ে আনা, যাতে পরিবেশটার সাথে একটু পরিচিত হয়,
এটা কি কাজের হতে পারে? দারুণ কাজের হতে পারে। এটাকে আমরা বলি রিহার্সাল ভিজিট বা হ্যাপি ভিজিট। এতে ক্লিনিকের সাথে ভয়ের বদলে একটা ভালো অভিজ্ঞতা বা পরিচিতির সম্পর্ক তৈরি হয়। আর খাবার? ক্লিনিকে থাকতে যদি ভয়ে কিছু না খায়, তাহলে জোর না করে বরং বাড়িতে ফিরে যখন ও শান্ত হবে তখন খেতে দেওয়া ভালো। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে হয় মালিকের নিজের মানসিক অবস্থা। মালিক যদি খুব বেশি টেনশনে থাকেন বা ভয় পান, সেটা তো বিড়াল ঠিক বুঝতে পারে। একদম ঠিক পয়েন্ট। মালিকের শান্ত থাকাটা খুবই জরুরি। আমাদের টেনশনটা কিন্তু ওদের মধ্যে সহজেই সঞ্চারিত হয় আর ওদের চাপ আরও বাড়িয়ে দেয়। বিড়ালের মানসিক সুস্থতার জন্য এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখা কিন্তু খুব বড় প্রভাব ফেলতে পারে। বোঝা গেল। এবার তাহলে আগ্রাসী আচরণের দিকে যাওয়া যাক। এটাও তো একটা বেশ জটিল আর মালিকদের জন্য উদ্বেগজনক সমস্যা। হ্যাঁ, আগ্রাসন বা অ্যাগ্রেশন এর অনেকগুলো ধরন আছে আর কারণগুলো বেশ ভিন্ন ভিন্ন হতে পারে। সবচেয়ে বেশি কোনটা দেখা যায়? সম্ভবত ভয় থেকে যে আগ্রাসী ভাবটা আসে সেটাই। ঠিক ধরেছেন, ভয়জনিত আগ্রাসন বা ফিয়ার অ্যাগ্রেশনই সবচেয়ে বেশি দেখা যায়। এর মূল কারণ হতে পারে ছোটবেলায় যথেষ্ট সামাজিকীকরণ না হওয়া, অর্থাৎ বিভিন্ন মানুষ, পরিবেশ বা শব্দের সাথে পরিচিতির অভাব, অথবা কোনো খারাপ অভিজ্ঞতা। হ্যাঁ, অতীতে কোনো খারাপ অভিজ্ঞতা, যেমন আঘাত পাওয়া বা জোর করে কিছু করানো। অনেক সময় কোণঠাসা হয়ে পড়লেও কিন্তু বিড়াল ভয় পেয়ে আগ্রাসী হয়ে ওঠে, বাঁচার জন্য আর কি। লক্ষণগুলো কেমন হয়? শরীরী ভাষাতেই তো প্রকাশ পায়। হ্যাঁ, শরীরটা একদম নিচু করে রাখে, কান দুটো হয় পেছনের দিকে নয়তো পাশে শোয়ানো থাকে, ঘোঁ ঘোঁ শব্দ করে বা হিস হিস করে। পালানোর পথ না পেলে তখন থাবা মারে বা কামড়ানোর চেষ্টা করে। সাধারণত যখন তাকে ধরার চেষ্টা করা হয় বা তার ব্যক্তিগত জায়গায় কেউ ঢুকে পড়ে তখনই এটা বেশি দেখা যায়। এর সমাধানটা নির্ভর করে আগ্রাসনের কারণ, তীব্রতা এবং মালিক কিভাবে পরিস্থিতিটা সামলাচ্ছেন তার উপর। আর যখন বাড়িতে একাধিক বিড়াল থাকে, তাদের নিজেদের মধ্যে ঝগড়াঝাটি, মারামারি, এটাও তো কম হয় না? হ্যাঁ, আন্তঃবিড়াল আগ্রাসন, ইন্টারক্যাট আগ্রাসন, এটাও বেশ কমন। এর প্রধান কারণ হলো সীমিত সম্পদের জন্য প্রতিযোগিতা। সম্পদ মানে? সম্পদ বলতে খাবার, জল, লিটার বক্স, নিরিবিলিতে শোয়ার বা বিশ্রাম নেওয়ার পছন্দের জায়গা, এমনকি মালিকের মনোযোগ পর্যন্ত হতে পারে। এখানে বাড়ির আয়তন কত বড় তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো এই সম্পদগুলো পর্যাপ্ত পরিমাণে এবং আলাদাভাবে প্রত্যেকটা বিড়ালের জন্য আছে কিনা। যেমন উঁচু জায়গায় বসার বা শোয়ার ব্যবস্থা, লুকানোর জায়গা, এগুলো ওদের খুব দরকার। নতুন একটা বিড়ালকে বাসায় আনার সময় তাড়াহুড়ো করে পরিচয় করালেও তো সমস্যা হতে পারে, তাই না? অবশ্যই পারে। নতুন বিড়ালের সাথে পরিচয়টা খুব ধীরে ধীরে এবং নিয়ন্ত্রিতভাবে করানো উচিত। তাড়াহুড়ো করলে বিপদ। এছাড়াও ধরুন দুটো বিড়ালের স্বভাব বা বয়সের অনেক পার্থক্য, অথবা দলের মধ্যে কোনো পরিবর্তন, যেমন একটা বিড়াল অসুস্থ হয়ে পড়ল বা মারা গেল, এগুলো কিন্তু নিজেদের মধ্যে আগ্রাসনের কারণ হতে পারে। লক্ষণগুলো কি? সরাসরি মারামারি নাকি অন্য কিছু? সরাসরি মারামারি তো হয়, আবার অনেক সময় খুব সূক্ষ্মভাবেও হতে পারে। যেমন একজন আরেকজনকে কোনো নির্দিষ্ট জায়গায় যেতে দিচ্ছে না, বা লেটার বক্সের আশেপাশে এমনভাবে বসে থাকছে যে অন্যজন ভয়ে যেতেই পারছে না। তাহলে এর সমাধান কি? যতগুলো বিড়াল তার চেয়ে অন্তত একটা বেশি বক্স রাখতে হবে, উঁচু জায়গা, লুকানোর জায়গা বাড়াতে হবে, প্রয়োজনে ধীরে ধীরে আবার পরিচয় পর্ব শুরু করতে হবে। আর খুব গুরুতর ক্ষেত্রে যদি কোনোভাবেই না কমে, তখন হয়তো স্থায়ীভাবে আলাদা রাখা বা রিহোমিংয়ের কথাও ভাবতে হতে পারে। আচ্ছা, আরেকটা অদ্ভুত ধরনের আগ্রাসন আছে না, রিডাইরেক্টেড আগ্রেশন। রাগটা একজনের উপর কিন্তু দেখাচ্ছে আরেকজনের উপর। হ্যাঁ হ্যাঁ, এটা বেশ বিভ্রান্তিকর হতে পারে মালিকদের জন্য। ধরুন আপনার বিড়াল জানালা দিয়ে বাইরের একটা কুকুর বা অন্য কোনো অচেনা বিড়াল দেখে খুব উত্তেজিত বা ভয় পেয়ে গেল, কিন্তু সে তো আর বাইরে গিয়ে কিছু করতে পারছে না। ঠিক তখন হাতের কাছে যে আছে, হতে পারে সেটা বাসার অন্য বিড়াল, বা এমনকি আপনি নিজেও, তার উপরেই সে তার জমানো রাগ বা ভয়টা প্রকাশ করে ফেলল, কামড়ে দিল বা আছড়ে দিল। তাহলে এর সমাধান হলো যে জিনিসটা দেখে সে উত্তেজিত হচ্ছে, ট্রিগারটা, সেটাকে শনাক্ত করা এবং তার থেকে বিড়ালকে দূরে রাখা বা দেখার সুযোগ বন্ধ করে দেওয়া। যেমন জানালায় পর্দা বা ব্লাইন্ডস লাগিয়ে দেওয়া, যাতে বাইরের দৃশ্যটা সে দেখতে না পায়। আর ওই যে আদর করতে করতে হঠাৎ কামড়ে দেয়, ওটার কি ব্যাখ্যা? ওটাকে বলে পেটিং ইনডিউসড অ্যাগ্রেশন। পেটিং ইনডিউসড অ্যাগ্রেশন এটাও মালিকদের খুব অবাক করে।
ভাবেন এই তো আরাম করে আদর খাচ্ছিল, হঠাৎ কেন কামড়ে দিল? হ্যাঁ, কেন হয় ওটা? কারণ হতে পারে আদরটা হয়তো তার জন্য একটু বেশি সময় হয়ে যাচ্ছিল, সে ওভারস্টিমুলেটেড হয়ে পড়ছিল, অথবা শরীরের কোনো বিশেষ জায়গায় স্পর্শ করাটা তার পছন্দ নয়, যেমন পেট বা লেজের গোড়ার দিকটা অনেকেরই অপছন্দ। তাহলে উপায় কি? আদর করা বন্ধ করে দিতে হবে? না না, তা কেন? বিড়ালের শরীরের ভাষা বোঝার চেষ্টা করতে হবে। দেখুন, কান কি পাশে বা পেছনে চলে যাচ্ছে, লেজ কি ঘন ঘন ঝাপটাচ্ছে, গায়ের চামড়া কি কাঁপছে, এগুলো হলো অস্বস্তির লক্ষণ। মানে সে বলছে অনেক হয়েছে, এবার থামো। আচ্ছা, এই লক্ষণগুলো খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আর আদর শুরু করার আগে তার সম্মতি নিন। হাতটা বাড়িয়ে দেখুন সে নিজে এগিয়ে এসে গায়ে মাথা ঘষছে কিনা। পছন্দের জায়গায়, যেমন সাধারণত মাথা, গাল, ঘাড়ের নিচে অল্প সময়ের জন্য আদর করুন। একটা সহজ নিয়ম হলো 3 সেকেন্ড রুল। 3 সেকেন্ড রুল, সেটা কি? মানে 3 সেকেন্ড মতো আদর করে একটু থামুন, দেখুন সে কি করে। যদি সে আবার গায়ে ঘেঁষে, তার মানে সে আরও চাইছে। আর যদি সরে যায় বা অস্বস্তির লক্ষণ দেখায়, তাহলে ওখানেই থামুন। বাহ, এটা তো খুব কাজের টিপস। যেই মুহূর্তে অস্বস্তির লক্ষণ দেখবেন, আদর বন্ধ করে দিন, জোর করবেন না। আচ্ছা, আরেকটা মজার বিষয় আছে, নন রিকগনিশন অ্যাগ্রেশন, মানে নিজের চেনা বিড়ালকেই চিনতে না পেরে আক্রমণ। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটাও ঘটে। ধরুন, একটা বিড়াল কিছু সময়ের জন্য বাড়ির বাইরে ছিল, ভেটেরিনারি ক্লিনিকে বা গ্রুমারের কাছে। ফিরে আসার পর তার শরীরের গন্ধটা বদলে গেছে, মানে ক্লিনিকের বা অন্য পশুর গন্ধ লেগে আছে তার গায়ে। ও গন্ধের জন্য? হ্যাঁ, তখন বাড়ির অন্য বিড়াল তাকে আর চিনতে পারে না। তার কাছে ওই ফিরে আসা বিড়ালটা তখন একজন অপরিচিত বা শত্রু, তাই তাকে আক্রমণ করে বসে। সর্বনাশ! এর সমাধান কি তাহলে? সমাধান হলো ফিরে আসা বিড়ালটিকে সরাসরি অন্য বিড়ালের সাথে মিশতে না দেওয়া। তাকে প্রথমে একটা আলাদা ঘরে রাখুন, তার খাবার, জল, লিটার বক্স সব সহ। কয়েক ঘন্টা বা ধরুন একদিন গেলে, যখন তার শরীর থেকে বাইরের গন্ধটা চলে গিয়ে বাড়ির পরিচিত গন্ধ ফিরে আসবে, তখন ধীরে ধীরে অন্য বিড়ালের সাথে আবার দেখা করান। প্রয়োজনে সিনথেটিক ফেরোমোন ব্যবহার করা যেতে পারে পরিবেশটা শান্ত রাখতে। তাহলে সব ধরনের আগ্রাসনের ক্ষেত্রে মূল ব্যাপারটা দাঁড়াচ্ছে কারণটা খুঁজে বের করা, সেটাকে নিয়ন্ত্রণ করা, পরিবেশটাকে বিড়ালের জন্য আরও আরামদায়ক আর নিরাপদ করা, খেলার মাধ্যমে ওর অতিরিক্ত শক্তি বা উত্তেজনা কমানো, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোনো অবস্থাতেই শারীরিক শাস্তি দেওয়া যাবে না। একদম। শাস্তি দিলে ভয় আর আগ্রাসন কমার বদলে উল্টে বেড়ে যায়। ধৈর্য ধরতে হবে, আর প্রয়োজনে অবশ্যই একজন অভিজ্ঞ পশু চিকিৎসক বা সার্টিফাইড অ্যানিমাল বিহেভিয়ারিস্টের পরামর্শ নিতে হবে। কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কিন্তু সাময়িকভাবে কিছু মেডিকেশন বা ওষুধেরও প্রয়োজন হতে পারে আচরণ পরিবর্তনের জন্য। বোঝা গেল। এবার তাহলে আমাদের তৃতীয় গুরুত্বপূর্ণ সমস্যায় আসা যাক। ঘরের বাইরে বা লিটার বক্সের বাইরে মলমূত্র ত্যাগ করা, হাউস সয়েলিং। হ্যাঁ, হাউস সয়েলিং। এটার ক্ষেত্রে কিন্তু প্রথমেই আমাদের অন্য একটা দিকে নজর দিতে হবে। সেটা কি? শারীরিক অসুস্থতা, মানে আচরণের সমস্যা ভাবার আগে। অবশ্যই অবশ্যই, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম ধাপ। যে কোনো আচরণগত সমস্যা সমাধানের আগে, বিশেষ করে হাউস সয়েলিংয়ের ক্ষেত্রে, শারীরিক কারণগুলোকে বাতিল করা অপরিহার্য। কি কি শারীরিক সমস্যা হতে পারে? অনেক কিছু, যেমন ধরুন মূত্রনালীর সংক্রমণ বা ইউটিআই, মূত্রথলিতে ক্রিস্টাল বা পাথর জমা, ফিলাইন ইডিওপ্যাথিক সিস্টাইটিস বা এফআইসি। এটা মূত্রাশয়ের এক ধরনের প্রদাহ, যা প্রায়শই মানসিক চাপের সাথে সম্পর্কিত। ও, মানে স্ট্রেস সিকিউরিটি হতে পারে। হ্যাঁ, এছাড়াও কোষ্ঠকাঠিন্য, কিডনির সমস্যা, ডায়াবেটিস বা শরীরের অন্য কোথাও ব্যথা, যেমন আর্থ্রাইটিস, এগুলোর যে কোনোতেই কিন্তু লিটার বক্সের বাইরে প্রস্রাব বা মলত্যাগের কারণ হতে পারে। তাই প্রথমেই পশু চিকিৎসকের কাছে গিয়ে প্রয়োজনীয় পরীক্ষাগুলো, যেমন ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট বা এক্স-রে করিয়ে নেওয়াটা মাস্ট। আচ্ছা, ধরুন পরীক্ষায় দেখা গেল যে শারীরিক কোনো সমস্যা নেই, তখন আমরা আচরণগত কারণগুলোর দিকে নজর দেব। সেক্ষেত্রে কি কি হতে পারে? লিটার বক্সটাই কি অপছন্দ হতে পারে? হ্যাঁ, অনেক কারণ থাকতে পারে। দেখুন, বিড়ালরা কিন্তু ভীষণ পরিষ্কার প্রাণী, ঠিক। তাই লিটার বক্সটা যদি অপরিষ্কার থাকে, ওরা সেটা ব্যবহার করতে চায় না। আবার ধরুন বক্সের আকার বা ডিজাইন। আকার মানে ছোট হলে? হ্যাঁ, বক্সটা কি বিড়ালের জন্য খুব ছোট? সে কি আরাম করে ঘুরে বসতে পারছে?
সাধারণত বক্সটা বিড়ালের শরীরের অন্তত 1.5 গুণ লম্বা হওয়া উচিত। আবার ধরুন ঢাকা দেওয়া বক্স দেখতে হয়তো সুন্দর লাগে বা গন্ধ আটকায়, কিন্তু অনেক বিড়াল এতে আবদ্ধ বোধ করে বা চারপাশ দেখতে পায় না বলে অসুরক্ষিত বোধ করে। আবার কেউ কেউ হয়তো খোলা বক্সও পছন্দ করে না। মানে কোনটা পছন্দ সেটা বুঝতে হবে। হ্যাঁ, অনেক সময় লাইনার ব্যবহার করলে, মানে বক্সের ভেতরে যে প্লাস্টিক পাতা হয়, সেটাও ওদের নখের আঁচড়ে ছিঁড়ে যায় বা গুটিয়ে যায়, যা ওদের বিরক্ত করে। আর যদি কোনো কারণে লিটার বক্সে থাকার সময় বিড়ালটা ভয় পায়, ধরুন হঠাৎ খুব জোরে শব্দ হলো বা ওকে শাস্তি দেওয়া হলো, তাহলে সে কিন্তু ওই বক্সটা এড়িয়ে চলতে শুরু করবে। লিটার বা বালির ধরনও তো একটা কারণ হতে পারে, তাই না? অবশ্যই, খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরুন লিটারের গন্ধ। অনেকেই সুগন্ধিযুক্ত লিটার কেনেন, ভাবেন ঘরটা সুগন্ধে ভরে থাকবে, কিন্তু বেশিরভাগ বিড়াল গন্ধহীন, মানে আনসেন্টেড লিটারই পছন্দ করে। ওদের ঘ্রাণ শক্তি আমাদের চেয়ে অনেক প্রবল। হ্যাঁ, তা তো বটেই। আবার লিটারের গঠন বা টেক্সচার। লিটারটা কি খুব ধুলোময়? দানাগুলো কি খুব শক্ত বা ধারালো, যা থাবায় লাগে, নাকি খুব নরম? এটা ওদের পছন্দের ওপর নির্ভর করে। আর লিটারের গভীরতা, খুব কম বালি থাকলে যেমন ওরা খুঁড়তে পারে না, আবার খুব বেশি গভীর হলেও অসুবিধা। সাধারণত 1.5 থেকে 2 ইঞ্চি গভীরতা আদর্শ। আচ্ছা, আর বক্সটা কোথায় রাখা আছে সেটাও তো ম্যাটার করে বললেন। খুব খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। কোথায় রাখা উচিত নয়? যেমন খুব কোলাহলপূর্ণ জায়গায় রাখা উচিত নয়। ধরুন ওয়াশিং মেশিনের পাশে বা যেখানে বাড়ির লোকজনের খুব বেশি যাতায়াত। সেখানে কি যথেষ্ট প্রাইভেসি আছে? বিড়ালরা কিন্তু মলমূত্র ত্যাগ করার সময় খুব নিরিবিলি থাকতে চায়। আবার ধরুন বক্সটা এমন জায়গায় রাখা যেখানে যেতে হলে ওকে সিঁড়ি ভাঙতে হয় বা অন্য কোনো বাধা পেরোতে হয়। বিশেষ করে বয়স্ক বা আর্থ্রাইটিসে আক্রান্ত বিড়ালের জন্য এটা খুব কঠিন হতে পারে। আর যদি বাড়িতে একাধিক বিড়াল থাকে, তাহলে দেখতে হবে অন্য কোনো বিড়াল লিটার বক্সের আশেপাশে ওঁত পেতে থাকে কিনা বা ওকে ভয় দেখায় কিনা। তাহলেও কিন্তু আক্রান্ত বিড়ালটি ওই বক্স এড়িয়ে চলবে। কখনো কখনো আবার অন্য কোনো জায়গা বা জিনিসের প্রতি তাদের একটা আকর্ষণ তৈরি হয়, তাই না? যেমন ধরুন নরম কার্পেট বা বিছানার চাদর। হ্যাঁ, এটাকে বলে সারফেস প্রেফারেন্স বা সাবস্ট্রেট প্রেফারেন্স। হয়তো লিটার বক্সের শক্ত বালির চেয়ে ওই নরম জায়গাটা তার কাছে বেশি আরামদায়ক বা আকর্ষণীয় মনে হচ্ছে। আরেকটা বিষয় আছে না, ইউরিন স্প্রেইং বা মার্কিং। এটা তো সাধারণ প্রস্রাব করা থেকে একটু আলাদা। ঠিক, এটা সাধারণ এলিমিনেশন বা মলমূত্র ত্যাগ নয়। এটা হলো একটা যোগাযোগ বা চিহ্নিতকরণ আচরণ। কিভাবে বুঝবো যে এটা স্প্রেইং? সাধারণত দেখা যায় বিড়ালটা দাঁড়িয়ে আছে পেছনের দিকটা কোনো উল্লম্ব জিনিসের দিকে, যেমন দেয়াল, ফার্নিচার, দরজা করে, আর লেজটা খাড়া রেখে কাঁপাতে কাঁপাতে অল্প পরিমাণে প্রস্রাবের ধারা স্প্রে করছে। বসে স্বাভাবিক পরিমাণে প্রস্রাব করাটা কিন্তু স্প্রেইং নয়। কেন করে এটা? এটা মূলত তাদের এলাকা চিহ্নিত করার একটা উপায়। এছাড়াও নতুন বা অপরিচিত গন্ধ, যেমন অন্য বেড়ালের উপস্থিতি বা নতুন আসবাবপত্র, মানসিক চাপ বা উদ্বেগ অথবা যৌন আচরণের অংশ হিসেবেও এটা করতে পারে। অন্ডকোষ অপসারণ না করা পুরুষ বিড়ালের মধ্যে এটা বেশি দেখা গেলেও স্প্রে করা স্ত্রী বিড়ালও কিন্তু মানসিক চাপে পড়লে এটা করতে পারে। বাপরে, এতগুলো সম্ভাব্য কারণ যখন, তাহলে এই হাউস সয়েলিং সমস্যার সমাধানের জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? হ্যাঁ, কারণগুলো যেহেতু অনেক, তাই সমাধানটাও একটু ধাপে ধাপে আর ধৈর্য ধরে করতে হবে। কোনো ম্যাজিক সমাধান নেই। প্রথম ধাপটা কি হবে শারীরিক কারণ বাদ দেওয়ার পর? প্রথম ধাপ অবশ্যই লিটার বক্স ব্যবস্থাপনা। মানে কয়েকটা জিনিস নিশ্চিত করতে হবে। 1, বক্সের সংখ্যা। নিয়মটা হলো বাড়িতে যতগুলো বিড়াল আছে তার চেয়ে অন্তত একটা বেশি লিটার বক্স রাখতে হবে, মানে N+1 রুল। ও আচ্ছা, একটা বিড়াল থাকলে 2টো বক্স। হ্যাঁ। 2, আকার ও ধরন। বক্স যথেষ্ট বড় হতে হবে, বিড়ালের শরীরের 1.5 গুণ লম্বা। খোলা বা ঢাকা দেওয়া বক্স আপনার বিড়াল কোনটা পছন্দ করছে সেটা খেয়াল করুন। প্রয়োজনে দুটোই রেখে দেখুন কোনটা বেশি ব্যবহার করছে। 3 নম্বর, লিটার। বিভিন্ন ধরনের গন্ধহীন, মানে আনসেন্টেড লিটার চেষ্টা করে দেখুন। ক্ল্যাম্পিং, নন ক্ল্যাম্পিং, কাদামাটির, সিল্কা জেল, অনেক অপশন আছে। পর্যাপ্ত গভীরতায় 1.5-2 ইঞ্চি রাখুন। 4, পরিষ্কার পরিচ্ছন্নতা। এটা ভীষণ জরুরি। প্রতিদিন অন্তত একবার
সম্ভব হলে 2 বার বর্জ্য তুলে ফেলুন আর সপ্তাহে 1 বার অন্তত পুরো লিটার ফেলে দিয়ে বক্সটা হালকা সাবান জল দিয়ে মানে খুব কড়া ক্লিনার নয় ধুয়ে শুকিয়ে নতুন লিটার দিন। আর 5 নম্বর, অবস্থান শান্ত, নিরিবিলি, সহজে পৌঁছানো যায় এমন একাধিক জায়গায় বক্স রাখুন। আর যেখানে সে ভুল করে প্রস্রাব বা মলত্যাগ করছে তার কাছাকাছি একটা বক্স রেখে দেখতে পারেন, হয়তো ওটাই ওর পছন্দের জায়গা। আচ্ছা, লিটার বক্স ম্যানেজমেন্ট হলো, এরপর হলো দাগ পরিষ্কার করা। যেখানে ভুল করে মলমূত্র ত্যাগ করেছে সেই জায়গাটা খুব ভালোভাবে পরিষ্কার করা জরুরি, কারণ গন্ধ থেকে গেলে সে আবার ওখানেই যাবে। কি দিয়ে পরিষ্কার করতে হবে? সাধারণ ক্লিনার দিয়ে? না, সাধারণ সাবান বা ডিটারজেন্ট দিয়ে গন্ধর হয়তো মানুষের নাক থেকে চলে যায়, কিন্তু বিড়ালের সংবেদনশীল নাক ঠিকই গন্ধ পায়। অ্যামোনিয়াযুক্ত ক্লিনার তো একদমই ব্যবহার করবেন না, কারণ অ্যামোনিয়ার গন্ধটা প্রস্রাবের গন্ধের মতো, যা বিড়ালকে আবার সেখানেই যেতে উৎসাহিত করবে। তাহলে উপায়? ব্যবহার করতে হবে এনজাইম ভিত্তিক ক্লিনার। এগুলো বিশেষভাবে তৈরি যা প্রস্রাবের ইউরিক অ্যাসিডকে ভেঙে ফেলে, গন্ধটা সম্পূর্ণ দূর করে। প্যাট শপ বা অনলাইন স্টোরে এগুলো পাওয়া যায়। প্রয়োজনে অন্ধকারে ব্ল্যাক লাইট বা ইউভি লাইট ব্যবহার করে পুরনো বা লুকানো প্রস্রাবের দাগ খুঁজে বের করে সেগুলোও পরিষ্কার করতে পারেন। দারুণ তো। আর তৃতীয় ধাপ হল পরিবেশগত পরিবর্তন ও ব্যবস্থাপনা। মানে যে ভুল জায়গাগুলোতে সে যাচ্ছে সেগুলোকে অনাকর্ষণীয় করে তোলা। কিভাবে? যেমন সেখানে অ্যালুমিনিয়াম ফয়েল বিছিয়ে দিতে পারেন বা 2 পার্শ্বযুক্ত টেপ, ডাবল সাইডেড টেপ লাগিয়ে দিতে পারেন। এগুলোর স্পর্শ ওরা পছন্দ করে না। অথবা ভিনাইল কার্পেট রানার উল্টো করে কাঁটাযুক্ত দিকটা উপরে দিয়ে রাখতে পারেন। অথবা জায়গাটার ব্যবহার বদলে দেওয়া। একদম, সেখানে তার খাবার বা জলের পাত্র রাখুন বা তার খেলার জায়গা বা স্ক্র্যাচিং পোস্টটা ওখানে রাখুন। বিড়াল সাধারণত যেখানে খায়, ঘুমায় বা খেলে সেখানে মলমূত্র ত্যাগ করে না। আর মানসিক চাপ কমানোর জন্য কিছু করা? অবশ্যই, খেলার সময় বাড়ান, তাকে ব্যস্ত রাখার জন্য ফুড পাজল বা ইন্টারঅ্যাক্টিভ খেলনা দিন। উঁচু জায়গায় ওঠার বা লোকানোর নিরাপদ ব্যবস্থা করে দিন। পরিবেশটাকে ওর জন্য ইন্টারেস্টিং করে তুলুন। আর স্প্রেইং এর ক্ষেত্রে? স্প্রেইংয়ের ক্ষেত্রে যদি বাইরের বেড়ালের কারণে হয় তাহলে তাদের আনাগোনা বন্ধ করার চেষ্টা করুন বা জানালায় এমন কিছু দিন যাতে সে বাইরেটা দেখতে না পায়। দাগ পরিষ্কার করার পর সেখানে সিনথেটিক ফেশিয়াল ফেরোমন যেমন ফেলিওয়ে ক্লাসিক স্প্রে করা যেতে পারে। এটা এলাকাটাকে তার নিজের বলে ভাবতে সাহায্য করে এবং মার্কিংয়ের প্রবণতা কমাতে পারে। আর সবচেয়ে জরুরি কথা, যেটা আগেও বলেছেন, শাস্তি দেওয়া যাবে না। বকাঝকা করা বা নাকে প্রস্রাব মাখিয়ে দেওয়া, এগুলো করলে কি হবে? এগুলো করলেই হিতে বিপরীত হবে। বিড়ালটা ভয় পাবে, আপনার সাথে ওর সম্পর্ক খারাপ হবে। সে হয়তো আপনার সামনে আর ভুল কাজটা করবে না, কিন্তু ভয়ে ভয়ে লুকিয়ে অন্য কোথাও করবে, যা সমস্যাটাকে আরও জটিল আর খুঁজে বের করা কঠিন করে তুলবে। ধৈর্য আর সহানুভূতি এখানে খুব খুব জরুরি। একদম ঠিক। আচ্ছা, খুব সংক্ষেপে যদি আরও 2-1টা আচরণের কথা বলেন, যেমন জিনিসপত্র নষ্ট করা, ধরুন ফার্নিচার আঁচড়ানো বা তার চিবানো। হ্যাঁ, আঁচড়ানো বা স্ক্র্যাচিং এটা কিন্তু বিড়ালের একটা স্বাভাবিক এবং খুব জরুরি আচরণ। এটা তাদের নখ ভালো রাখে, মাসল টোন্ড রাখে, এলাকা চিহ্নিত করে এবং স্ট্রেস কমাতেও সাহায্য করে। কিন্তু সোফা বা কার্পেট নষ্ট করলে তো মুশকিল তো বটেই, কিন্তু সমাধানটা তাকে বকা দেওয়া নয়, বরং একটা আকর্ষণীয় বিকল্প দেওয়া। মানে একটা ভালো স্ক্র্যাচিং পোস্টটা যথেষ্ট লম্বা হতে হবে যাতে সে শরীর টান টান করে আঁচড়াতে পারে, মজবুত হতে হবে যাতে আঁচড়ানোর সময় নড়ে না যায়, আর তার পছন্দের জায়গায় রাখতে হবে। পছন্দের জায়গা মানে? যেমন যেখানে সে ঘুম থেকে ওঠে, বা যে দরজার পাশে সে বেশি সময় কাটায়, অথবা যে ফার্নিচারটা সে আঁচড়াচ্ছে ঠিক তার সামনে। সিসাল দড়ি বা কার্ডবোর্ডের পোস্ট ওরা সাধারণত খুব পছন্দ করে। আর ফার্নিচার বাঁচানোর উপায়? ফার্নিচারের ডাবল সাইডেড টেপ লাগিয়ে রাখতে পারেন বা মোটা কভার দিয়ে ঢেকে রাখতে পারেন। নিয়মিত নখ কেটে দেওয়াটাও জরুরি। প্রয়োজনে নরম নখ ঢাকার ক্যাপ, নেইল ক্যাপস পাওয়া যায়, সেগুলো ব্যবহার করা যেতে পারে। আর চিবানো, যেমন ইলেকট্রিক তার বা উলের জামা কাপড়। ছোট বিড়ালরা খেলার ছলে বা দাঁত ওঠার সময় অনেক কিছু চিবোতে পারে, আবার একঘেয়েমি থেকেও করতে পারে।
সমাধান হলো ওকে নিরাপদ চিবানোর খেলনা দেওয়া আর বাড়ির বিপজ্জনক জিনিসগুলো যেমন ইলেকট্রিক কর্ড, সুতো, ছোট খেলনা যা গিলে ফেলতে পারে এগুলো ওর নাগালের বাইরে রাখা। আর অবশ্যই ওর পরিবেশটাকে আরও আকর্ষণীয় করে তোলা, ওকে ব্যস্ত রাখা যাতে ওর বোর্ডম না আসে। পিকা বলো তো একটা সমস্যা আছে। হ্যাঁ, কিছু ব্রিডের মধ্যে যেমন সিয়ামিজ বা বার্মিজ অখাদ্য জিনিস, বিশেষ করে উল বা কাপড় চোষার বা খাওয়ার একটা প্রবণতা দেখা যায়, যেটাকে পিকা বলে। এটা অনেক সময় অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার ওসিডি এর লক্ষণ হতে পারে। এরকম দেখলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। শেষ যে বিষয়টা নিয়ে একটু জানতে চাই সেটা হলো সেপারেশন অ্যাংজাইটি বা মালিকের অনুপস্থিতিতে উদ্বেগ। এটা কি বিড়ালদেরও হয়? কুকুরের তো হয় জানি। কুকুরের মতো অতটা প্রকট বা সাধারণভাবে পরিচিত না হলেও হ্যাঁ, বিড়ালের মধ্যেও এটা দেখা যায়। লক্ষণগুলো কি রকম? লক্ষণগুলো হতে পারে মালিক বাড়ি না থাকলে অতিরিক্ত ডাকাডাকি করা, জিনিসপত্র নষ্ট করা, যেমন সোফা আঁচড়ানো, ঘরের বাইরে বা লিটার বক্সের বাইরে মলমূত্র ত্যাগ করা, অতিরিক্ত গা চাটা বা গ্রুমিং করা, অথবা খুব অস্থির হয়ে থাকা, দরজার কাছে অপেক্ষা করা। এর সমাধান কি? সমাধানে সাহায্য করতে পারে একটা নির্দিষ্ট রুটিন মেনে চলা, বাড়ি থেকে বের হওয়ার ঠিক আগে বা ফিরে আসার পরপরই ওকে খুব বেশি আবেগ বা মনোযোগ না দেওয়া, ধীরে ধীরে একা থাকার সময় বাড়ানো, মানে প্রথমে অল্প সময়ের জন্য একা রেখে ফেরা, তারপর সময়টা বাড়ানো, আর একা থাকার সময় ওকে ব্যস্ত রাখার জন্য খাবার পাজল বা ইন্টারঅ্যাক্টিভ খেলনা দিয়ে যাওয়া। পরিবেশটাকে আকর্ষণীয় রাখা খুব জরুরি। অনেকে ভাবেন ওর একা লাগে বলেই হয়তো এমন করছে, তাই আরেকটা বিড়াল এনে দিলেই ঠিক হয়ে যাবে। এটা কি ঠিক ধারণা? না, এটা সাধারণত সমাধান নয়, বরং অনেক ক্ষেত্রে সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে। কারণ নতুন বিড়ালের সাথে মানিয়ে নেওয়াটাও তার জন্য আরেকটা বিরাট স্ট্রেস হতে পারে। সেপারেশন অ্যাংজাইটির ক্ষেত্রেও কিন্তু পশু চিকিৎসক বা আচরণ বিশেষজ্ঞের পরামর্শ এবং প্রয়োজনে মেডিকেশনও দরকার হতে পারে। তাহলে আজকের এই বিস্তারিত আলোচনার পর মূল কথাটা কি দাঁড়ালো? আমাদের বিড়াল সঙ্গীদের ভালোভাবে বোঝার জন্য আমাদের কি মনে রাখতে হবে? আমার মনে হয় মূল কথাটা হলো বিড়ালের আচরণগুলো কোনো বিচ্ছিন্ন বা খামখেয়ালি ঘটনা নয়। এগুলো তাদের শারীরিক ও মানসিক অবস্থারই প্রতিফলন। তাদের আপাত দৃষ্টিতে অদ্ভুত বা অনাকাঙ্ক্ষিত আচরণের পেছনে প্রায়শই কোনো না কোনো কারণ লুকিয়ে থাকে। সেটা হতে পারে শারীরিক অসুস্থতা, মানসিক চাপ, পরিবেশের কোনো সমস্যা বা তাদের স্বাভাবিক প্রবৃত্তির প্রকাশ, যা আমাদের পরিবেশে ঠিক খাপ খাচ্ছে না। আর সেই কারণগুলো খুঁজে বের করতে হবে। হ্যাঁ, ধৈর্য ধরে সেই কারণগুলো খুঁজে বের করা এবং সহানুভূতি ও বৈজ্ঞানিক পদ্ধতিতে সেগুলো সমাধান করাই হলো তাদের সাথে একটা সুস্থ ও সুখী সহাবস্থানের চাবিকাঠি। একটা বিড়াল বান্ধব পরিবেশ তৈরি করা, যেখানে তাদের মৌলিক প্রয়োজনগুলো যেমন নিরাপত্তা, নিজস্ব জায়গা, খেলার সুযোগ, মানসিক উদ্দীপনা পূরণ হয়, সেটা তাদের সুস্থতার জন্য যেমন জরুরি, তেমনি আমাদের সাথে তাদের সম্পর্ক ভালো রাখার জন্য জরুরি। একদম। আর মনে রাখতে হবে, অনেক আচরণগত সমস্যাই কিন্তু সঠিক জ্ঞান, যত্ন এবং প্রয়োজনে পেশাদার সাহায্য, মানে পশু চিকিৎসক বা সার্টিফাইড অ্যানিমাল বিহেভিয়ারিস্টের সহায়তায় পুরোপুরি সমাধানযোগ্য বা অন্তত নিয়ন্ত্রণযোগ্য। তাই হাল ছেড়ে না দিয়ে চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। আর সবশেষে আজকের আলোচনার সূত্র ধরে একটা প্রশ্ন কি আমরা নিজেদের করতে পারি? কি প্রশ্ন? আমরা কি যথেষ্ট সময় দিই আমাদের বিড়ালের নীরব ভাষাগুলো বোঝার জন্য? তাদের ওই মিউ মিউ ডাকের বিভিন্ন মানে, তাদের লেজ নাড়ানোর ভঙ্গি, কান ঘোরানো বা শুধু চুপ করে তাকিয়ে থাকার মধ্যে দিয়েও তো ওরা প্রতিনিয়ত আমাদের কিছু বলতে চায়। আমরা যদি একটু সময় নিয়ে ওদের দৃষ্টিকোণ থেকে ওদের জগৎটাকে দেখার চেষ্টা করি, তাহলে হয়তো ওদের অনেক আচরণের কারণ আমরা আরও সহজে বুঝতে পারতাম, তাই না? সত্যি ভাবনার বিষয়। শুধু তাদের খাবার, জল বা লিটার বক্সের খেয়াল রাখাই নয়, তাদের স্বতন্ত্র সত্তাটাকে সম্মান করা, তাদের অনুভূতিগুলোকে গুরুত্ব দেওয়া, এটাই হয়তো তাদের সাথে আমাদের সম্পর্কটাকে আরও অনেক গভীর এবং অর্থপূর্ণ করে তুলতে পারে। একদম। আজ তাহলে এখানে শেষ করছি। আশা করি আজকের এই আলোচনা যারা আমাদের শুনছেন তাদের পোষা বিড়ালটিকে বুঝতে এবং তার সাথে তাদের বন্ধন আরও দৃঢ় করতে কিছুটা হলেও সাহায্য করবে।